আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা হরর ডায়েরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঘটনাটি এমন একটি জায়গার যেখানে হয়তো আপনিও কোনোদিন বদলি হয়ে যেতে পারেন। একটা প্রত্যন্ত হাওড় এলাকা, একটা পুরনো দিঘি, আর একটা এমন রাত যার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। শুরুতেই একটু ইঙ্গিত দিয়ে রাখি, এই ঘটনার আসল রহস্য লুকিয়েছিল একটা পুরনো খাতার ভেতরে, যা কেউ খুলে দেখার সাহস করেনি বহু বছর। আপনাদের মধ্যে যদি কারো এমন কোনো বাস্তব অলৌকিক অভিজ্ঞতা থাকে, দয়া করে আমাদের ইমেলে জানাবেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেই আসল মোচড়টা লুকিয়ে আছে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সুনামগঞ্জের এক ভাই, নাম তানভীর। তার ভাষাতেই ঘটনাটি তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আমি তানভীর, পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যে ঘটনাটি আজ বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার চাকরি জীবনের প্রথম বছরে। বিএড শেষ করার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাই। পোস্টিং হয় সুনামগঞ্জের এক প্রত্যন্ত হাওড় এলাকায়, যেখানে বর্ষাকালে গ্রামটা রীতিমতো দ্বীপের মতো হয়ে যায়। স্কুলটার নাম ছিল রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহর থেকে সেখানে পৌঁছতে প্রায় 7 ঘন্টা লাগত, তার মধ্যে শেষ 2 ঘন্টা নৌকায়। স্কুলের পাশেই একটা কোয়ার্টার ছিল যেখানে থাকার কথা, কিন্তু আমি যখন পৌঁছলাম, প্রধান শিক্ষক রফিক স্যার আমাকে বললেন কোয়ার্টারটা এখনো মেরামত হয়নি, তাই সাময়িকভাবে স্কুলের পুরনো লাইব্রেরি রুমে থাকতে হবে। রুমটা স্কুল ভবনের একদম শেষ প্রান্তে, একটা পুরনো দিঘির ঠিক পাশে। প্রথম রাতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। রাত তখন 11টার মতো হবে। ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে কোথাও একটা কুকুরের কান্নার মতো ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ মনে হলো দিঘির পাড় থেকে কেউ যেন খুব আস্তে করে হাঁটার শব্দ করছে। পানির ওপর দিয়ে ছপ ছপ শব্দ। আমি জানালা দিয়ে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো কোনো জেলে রাতে মাছ ধরতে বের হয়েছে। পরদিন সকালে ক্লাস শুরু হলো। বাচ্চাদের সাথে পরিচিত হলাম। ক্লাস 5-এর একটা মেয়ে নাম নাসরিন, খুবই চুপচাপ, কারো সাথে চোখ মিলিয়ে কথা বলতো না। আমি খেয়াল করলাম বাকি বাচ্চারা একটু নাসরিনকে এড়িয়ে চলে। জিজ্ঞেস করাতে একজন বাচ্চা শুধু বলল, স্যার, ওর সাথে থাকলে রাতে ঘুম আসে না। কথাটা শুনে অদ্ভুত লাগলো, কিন্তু তেমন পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো বাচ্চাদের মধ্যেকার সাধারণ মনোমালিন্য। কয়েকদিন পর রফিক স্যারের সাথে চা খেতে খেতে গল্প জমে উঠল। তিনি বললেন, এই স্কুলটা যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটা নাকি একসময় স্থানীয় এক জমিদারের সম্পত্তি ছিল। জমিদারের একমাত্র মেয়ে ছিল, নাম ছিল কমলা। মেয়েটা নাকি অসম্ভব সুন্দরী ছিল, কিন্তু জন্ম থেকেই বোবা। জমিদার তার জন্য বহু চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন এক ভিনদেশী ফকির গ্রামে আসে, দাবি করে সে মেয়েটাকে সারিয়ে তুলতে পারবে। জমিদার রাজি হন, কিন্তু ফকিরের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সে গোপনে মেয়েটার উপর এক অদ্ভুত ক্রিয়া চালাতে শুরু করে, যার ফলে মেয়েটা রাতের বেলা অস্বাভাবিক আচরণ করতে থাকে। কথা বলতে না পারলেও রাতে দিঘির পাড়ে গিয়ে বসে থাকত। একদিন মেয়েটাকে দিঘিতে ডুবে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে এলাকায় প্রচলিত আছে কমলার আত্মা নাকি এখনো দিঘির আশেপাশে ঘুরে বেড়ায়। রফিক স্যার হেসে বলেন, এসব পুরনো লোককথা, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই রাতেই আমার সাথে দ্বিতীয় ঘটনাটা ঘটল। রাত তখন প্রায় 1টা। ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো কেউ আমার পায়ের কাছে বসে আছে। চোখ খুলে কিছু দেখলাম না, কিন্তু বিছানার এক পাশ যেন কারো ভারে একটু নেমে গেছে। আমি ভয়ে উঠে বসলাম। ঘরের ভেতরে একটা অদ্ভুত ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়েছিল, ঠিক যেন কেউ দিঘি থেকে সদ্য উঠে এসেছে। পরদিন আমি বিষয়টা নিয়ে বেশি না ভেবে ক্লাসে মনোযোগ দিলাম, কিন্তু নাসরিনের ব্যাপারটা ক্রমশ আমার নজরে আসতে লাগলো। মেয়েটার হাতে পায়ে প্রায়ই আঁচড়ের দাগ দেখা যেত,
জিজ্ঞেস করলে বলতো রাতে ঘুমের মধ্যে নিজে নিজেই হয়ে যায়। তার মা একদিন স্কুলে এসে কান্নাকাটি শুরু করলেন। বললেন মেয়েটা রাতে ঘুমের মধ্যে উঠে দিঘির দিকে হাঁটা শুরু করে। তারা দরজা জানালা বন্ধ করে রাখলেও মেয়েটা কিভাবে যেন বের হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম এটা কতদিন ধরে হচ্ছে। মা বললেন প্রায় মাস দুয়েক। ঠিক তখনই মনে পড়ল 2 মাস আগেই তো আমি এই স্কুলে যোগ দিয়েছি। একটা কথা মাথায় ঘুরপাক খাওয়া শুরু করলো, আমার আসার সাথে কি এই ঘটনার কোনো সম্পর্ক আছে? সেই রাতেই ঠিক করলাম নিজেই জেগে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। রাত প্রায় 12:30টার দিকে জানালা দিয়ে দেখলাম দিঘির পাড়ে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সাদা কাপড়ে মোড়ানো, চুলগুলো এলোমেলো, মুখটা নিচের দিকে ঝুঁকে আছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। ছায়া মূর্তিটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখের জায়গায় কিছুই দেখা গেল না, শুধু একটা ঘন অন্ধকার। আমি দ্রুত জানালা বন্ধ করে দিলাম। বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছিল। সেই রাতে আর ঘুম হলো না। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক মুরব্বী নাম কাশেম চাচা, তার সাথে দেখা হলো। তিনি এই এলাকার সবচেয়ে প্রবীণ মানুষ, স্কুল প্রতিষ্ঠার আগে থেকেই এখানে বাস করেন। আমি সব খুলে বললাম। তিনি একটু চুপ করে বললেন, বাবা তুমি যা দেখেছো তা কমলার আত্মা নয়। কমলার ঘটনা তো অনেক পুরনো, তার আত্মা বহু বছর আগেই শান্ত হয়ে গেছে। তাহলে এটা কি? আমি জিজ্ঞেস করলাম। কাশেম চাচা বললেন, তুমি কি জানো এই স্কুলের জমি নেওয়ার সময় একটা সমস্যা হয়েছিল? জমিদার বংশের শেষ উত্তরসূরি, যার নাম ছিল মজিদ, সেই জমি স্কুলের জন্য দান করতে রাজি ছিল না। কিন্তু সরকারিভাবে জমি অধিগ্রহণ হয়ে যায়। মজিদ এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। সে লোকাল এক কবিরাজের কাছে গিয়ে বদদোয়া করায় যেন এই জমিতে কখনো শান্তি না থাকে। তারপর মজিদ নিজেও রহস্যজনকভাবে দিঘিতে ডুবে মারা যায়। লোকমুখে শোনা যায় তার আত্মা এখনো প্রতিশোধের নেশায় ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে কোনো নতুন মানুষ এলাকায় এলে তার উপর ভর করে অথবা তার আশেপাশের কাউকে টার্গেট করে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু নাসরিনকে কেন টার্গেট করা হচ্ছে? কাশেম চাচা একটু ভেবে বললেন, নাসরিনের দাদা এই এলাকার সেই কবিরাজের বংশধর, যে মজিদকে বদদোয়া করার কাজে সাহায্য করেছিল। হয়তো পুরনো কোনো হিসেব এখনো বাকি আছে। এই কথা শুনে আমার মনে হলো ঘটনাটা এত সহজ নয়। আমি ঠিক করলাম নিজে থেকেই বিষয়টার তল খুঁজে বের করব। সেই সন্ধ্যায় নাসরিনের বাড়িতে গেলাম। তার দাদা তখনও জীবিত ছিলেন, বয়স 80-র কাছাকাছি, চোখে প্রায় দেখতে পান না। আমি পরিচয় দেওয়ার পর তিনি হঠাৎ অস্থির হয়ে উঠলেন। বললেন, তুমি কি স্কুলের নতুন শিক্ষক? তুমি কি ওই লাইব্রেরি রুমে থাকো? আমি হ্যাঁ বলার পর তিনি কাঁপা গলায় বললেন, তাহলে তো বিপদ আরো বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কেন দাদা? তিনি বললেন, ওই ঘরটা যেখানে তুমি থাকো সেটাই আসলে জমিদার বাড়ির পুরনো ভিত্তির ওপর তৈরি। ওখানেই মজিদের বাবা তার শত্রুদের বেঁধে রাখত, নির্যাতন করত। মজিদ নিজেও শেষ বয়সে ওই ঘরেই সময় কাটাত। আমার গা শিউরে উঠল। তিনি আরো বললেন, আমার বাবা মজিদকে বদদোয়া করার কাজে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু পরে বুঝতে পারে এটা ভুল হয়েছিল। তাই তিনি এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে গিয়েছিলেন, যাতে ভবিষ্যতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সেই ব্যবস্থা রাখা ছিল একটা পুরনো খাতায়, যেটা বহু বছর ধরে হারিয়ে গেছে বলেই সবাই জানত। আমি জিজ্ঞেস করলাম, নাসরিনের সমস্যাটা কি সেই বদদোয়ারই ফল? দাদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বংশের রক্ত হিসেবে ওই বদদোয়ার প্রভাব এক এক প্রজন্মে এক একজনের উপর নেমে আসে। এবার হয়তো নাসরিনের পালা। আমি জিজ্ঞেস করলাম, সেই খাতাটা কোথায় থাকতে পারে? দাদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন খাতাটা লাইব্রেরি ঘরের মেঝের নিচে লুকোনো আছে, কিন্তু স্কুল তৈরির সময় ঘরটা এমনভাবে সংস্কার করা হয়েছিল যে আমরা কেউ আর সেটা খুঁজে বের করতে পারিনি। সেই রাতেই আমি ঠিক করলাম লাইব্রেরি ঘরের মেঝে ভালো করে পরীক্ষা করব। রাত প্রায় 12টার দিকে আমি একটা টর্চ নিয়ে মেঝে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। ঘরের
এক কোণে একটা পুরনো কাঠের তক্তা একটু আলগা মনে হলো। আমি সেটা সরাতেই নিচে একটা ছোট্ট গর্ত দেখতে পেলাম। গর্তের ভেতর হাত দিতেই একটা পুরনো স্যাঁতস্যাঁতে খাতা বেরিয়ে এলো। ঠিক তখনই ঘরের তাপমাত্রা যেন হঠাৎ নেমে গেল। আমি অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখার সাহস করলাম না। খাতাটা বুকে চেপে ধরে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন কাশেম চাচা আর নাসরিনের দাদাকে নিয়ে বসলাম। খাতাটা খুলে দেখা গেল তাতে কিছু আরবি আয়াত আর কিছু নির্দেশনা লেখা ছিল কিভাবে এই বদদোয়ার প্রভাব কাটিয়ে ওঠা যায়। নির্দেশনায় লেখা ছিল দিঘির পানির সাথে নির্দিষ্ট কিছু আয়াত পড়ে তা 7 রাত ধরে সংশ্লিষ্ট পরিবারকে পান করাতে হবে। আর সেই সাথে দিঘির পাড়ে একটা নির্দিষ্ট গাছের নিচে বদদোয়ার মূল উৎস অর্থাৎ যে জিনিসটা দিয়ে বদদোয়া করা হয়েছিল সেটা খুঁজে বের করে ধ্বংস করতে হবে। কাশেম চাচা বললেন, দিঘির পাড়ে একটা পুরনো বট গাছ আছে, ওটার নিচেই হয়তো কিছু পাওয়া যেতে পারে। আমরা 3 জন মিলে সেই বট গাছের গোড়া খুঁড়তে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা খোঁড়াখুড়ির পর একটা মাটির কলসি পাওয়া গেল। কলসির ভেতরে ছিল কিছু চুল, একটা ভাঙা আয়না আর একটা তামার পাত যাতে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল। দাদা বললেন, এটাই সেই বদদোয়ার মূল উৎস, এটা ধ্বংস করতে হবে, কিন্তু সঠিক নিয়মে, না হলে বিপদ আরো বাড়তে পারে। খাতার নির্দেশনা অনুযায়ী আমরা তামার পাতটা নদীর প্রবাহমান পানিতে ফেলে দিলাম, চুল আর আয়নাটা আগুনে পুড়িয়ে ফেললাম। সেই রাতেই দিঘির পানির সাথে নির্দিষ্ট আয়াত পড়ে নাসরিনকে পান করানো হলো। সেই রাতে ঘুমানোর সময় আমি স্পষ্ট শুনতে পেলাম দিঘির পাড় থেকে একটা দীর্ঘ বিলাপের মতো শব্দ ভেসে আসছে। শব্দটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, যেন কেউ চিরদিনের জন্য বিদায় নিচ্ছে। পরদিন সকালে নাসরিনকে দেখতে গেলাম। তার মা জানালেন, মেয়েটা প্রথমবারের মতো সারা রাত শান্তিতে ঘুমিয়েছে। তার হাতে পায়ে নতুন কোনো আঁচড়ের দাগ ছিল না। এরপর থেকে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। আমার ঘরেও আর কখনো সেই ভেজা মাটির গন্ধ পাইনি। তবে একটা প্রশ্ন আজও আমার মাথায় ঘুরপাক খায়। সেই রাতে খাতাটা তুলে আনার সময় আমি যাকে পেছনে অনুভব করেছিলাম সে আসলে কে ছিল? মজিদের আত্মা নাকি অন্য কিছু, যার কথা কাশেম চাচা বা দাদা কেউই আমাকে বলেননি? আমি এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি। বছরখানেক পর আমি অন্য একটা স্কুলে বদলি হয়ে যাই, কিন্তু আজও রাতের বেলা কোনো দিঘির পাশ দিয়ে হাঁটার সময় সেই ছপ ছপ শব্দটা কানে বেজে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তানভীর ভাইয়ের ঘটনাটি এখানেই শেষ হলো। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের নিজের কোনো বাস্তব ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমাদের ইমেলে পাঠাতে ভুলবেন না, কিন্তু মনে রাখবেন আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।